তাহলে আজকে আমরা সেল স্ট্রাকচার এবং ফাংশন শুরু করছি, ঠিক আছে? দেখো, তো এটা তোমরা জানো, তোমরা পড়েছো সবাই। জাস্ট আমরা এনসিইআরটি ধরে যে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা পড়ে নেব, ঠিক আছে? জাস্ট রিভাইজ করে নাও, ঠিক আছে? একটা রিভাইজ করে নাও যাতে তোমরা এখান থেকে কোশ্চেনগুলো পেরে উঠতে পারো, ঠিক আছে? তো তাহলে সেল স্ট্রাকচার এবং ফাংশন, প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করবো, তোমরা বুঝতেই পারছো যে সেল নিয়ে প্রথমে আলোচনা করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে ব্রাঞ্চে, মানে বায়োলজির যে ব্রাঞ্চে আমরা সেলের ফর্ম, সেলের স্ট্রাকচার, ঠিক আছে, এবং সেলের কম্পোজিশন নিয়ে আমরা স্টাডি করি, সেই ব্রাঞ্চকে আমরা কি বলি? আমরা সাইটোলজি বলি, ঠিক আছে? সাইটোলজি। তাহলে সাইটোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ এ সেল, ঠিক আছে? এবার সেল হচ্ছে কি, তোমরা জানো যে প্রত্যেকটা লিভিং অর্গানিজমস এর ক্ষেত্রে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হিসাবে কাজ করে, তাই না? সবচেয়ে হচ্ছে কি তোমার স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট কে না সেল। আচ্ছা, এবং এই সেলের ক্ষেত্রে যারা বিশেষ করে যারা আছে ইউনিসেলুলার, ইউনিসেলুলার বলতে একটাই সেল, তাদের সমস্ত যে তোমার হচ্ছে কি ফাংশন একটা সেলের মাধ্যমেই সম্পন্ন হয়, ঠিক আছে? এবং একটা সেল নিয়েই গঠিত হয় তাদের তোমার হচ্ছে বডি স্ট্রাকচার। তো সেক্ষেত্রে সেই তোমার একটা সেল যুক্ত যে অর্গানিজমস তাদেরকে আমরা ইউনিসেলুলার অর্গানিজমস বলি। তো তোমরা জানো যে এমিবা থেকে শুরু করে প্যারামেসিয়াম, ইস্ট, ব্যাকটেরিয়া, এরা সবাই হচ্ছে কি তোমার ইউনিসেলুলার, তাই না? মানে মূলত তোমরা মনে রাখবে, অ্যাকর্ডিং টু 5 কিংডম ক্লাসিফিকেশন, মনেরা এবং প্রোটিস্টা দুটোই হচ্ছে ইউনিসেলুলার, তাই না? মনেরা হচ্ছে কি প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, আর প্রোটিস্টা হচ্ছে কি তোমার ইউক্যারিওটিক ইউনিসেলুলার, তাই না? তো সেক্ষেত্রে এরা হচ্ছে কি তোমার ইউনিসেলুলার অর্গানিজম হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সেল স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হিসাবে কাজ করছে। এবার যারা মাল্টি সেলুলার অর্গানিজমস তাদের ক্ষেত্রে তোমরা জানো যে তোমার হচ্ছে কি ডিফারেন্ট কাইন্ডস অফ টিস্যু তোমার ফর্ম করতে হয়, কারণ তাদের বিভিন্ন প্রকার ডিফারেন্ট ফাংশন দেখাতে হয়। তো এই জন্য সেখানে আমরা অনেকগুলো মাল্টি সেলুলার অর্গানিজমস এর কনসেপ্টটা আমরা দেখতে পাই, ঠিক আছে? অনেকগুলো সেল নিয়ে সেখান থেকে সেল থেকে টিস্যু, টিস্যু থেকে সিস্টেম, সিস্টেম থেকে অর্গান, অর্গান থেকে বডি তৈরি করে। এবার প্রথম অ্যান্টন ভন লিউয়েনহফ, ঠিক আছে, প্রথম দেখো তিনি তোমার হচ্ছে কি সেলকে দেখলেন এবং তাকে ডেসক্রাইব করলেন, ঠিক আছে, এবং সেটা ছিল লাইভ সেল, ঠিক আছে? তাহলে লিউয়েনহফ তিনি প্রথম হচ্ছে কি তোমার দেখলেন, এবং তার মধ্যে রবার্ট ব্রাউন হচ্ছে দেখো পরবর্তীকালে নিউক্লিয়াস তিনি ডিসকভার করেন, ঠিক আছে? তাহলে এখানে দুজনের নাম মনে রাখতে হবে। তাহলে কি বললাম, লিউয়েনহফ প্রথম হচ্ছে লাইভ সেল হচ্ছে কি তোমার দেখলেন এবং তাকে ডেসক্রাইব করলেন, আর রবার্ট ব্রাউন তিনি প্রথম হচ্ছে দেখো নিউক্লিয়াসটাকে ডিসকভার করলেন, এবং তোমার হচ্ছে কি রবার্ট ব্রাউন তিনি নিউক্লিয়াসের আবিষ্কারক হিসাবে আমরা পড়ে থাকি। আচ্ছা, পরবর্তীকালে যখন সায়েন্সের অগ্রগতি হতে শুরু করলো, ঠিক আছে, দুজন সায়েন্টিস্ট এলেন, একজনের নাম দেখো স্লেইডেন এবং আরেকজনের নাম সোয়ান। তো এরা দুজন মিলে একটা সেলের কি তোমার থিওরি হতে পারে, বা সেল হতে গেলে কি কি প্রপার্টিস থাকা উচিত, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তারা দুজন মিলে সেল থিওরি তারা প্রপোজ করলেন, ঠিক আছে? সেল থিওরিকে তারা ইন্ট্রোডিউস করলেন। তো অ্যাকর্ডিং টু হচ্ছে কি তোমার সেল থিওরি, তোমরা জানো যে অল লিভিং অর্গানিজমস আর কম্পোস্ট অফ সেল অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য সেল। এবং তার পাশাপাশি এটাও আমরা জানতে পারি, অ্যাকর্ডিং টু তোমার রুডলো ভিরচো, তিনিও সেল থিওরিতে তার মতবাদ দিয়েছিলেন, ঠিক আছে, বা মডিফিকেশন করেছিলেন। অ্যাকর্ডিং টু রুডলো ভিরচো, সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি যে অল সেল অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেল, ঠিক আছে? তাহলে এই দুটো মেন পয়েন্ট হচ্ছে সেল থিওরির ব্যাপারে। কি কি বললাম, যে সমস্ত লিভিং অর্গানিজমস কম্পোস্ট হয় সেল দিয়ে, এবং প্রত্যেকটা হচ্ছে কি সেল তার প্রি এক্সিস্টিং সেল থেকে অ্যারাইজ করে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট মাথায় রাখবে। এই দুটো যে সেল থিওরি, শুধুমাত্র যে তোমার স্লেইডেন সোয়ান দিয়েছিলেন তা নয়, এই লাস্ট পয়েন্টটা বা সেকেন্ড পয়েন্টটা রুডলো ভিরচো তিনি এটাকে মডিফাই করেছিলেন। এবার আমরা যদি প্রোক্যারিওট আর ইউক্যারিওটিকের মধ্যে যদি ডিফারেন্স করি, তাহলে তোমরা সবাই জানো যে প্রোক্যারিওটসের ক্ষেত্রে আমরা মেমব্রেন বাউন্ডেড নিউক্লিয়াস আমরা দেখতে পাই না, ঠিক আছে? কিন্তু ইউক্যারিওটসের ক্ষেত্রে আমরা যে সুগঠিত নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস বা ডিফাইন্ড নিউক্লিয়াস আমরা দেখতে পাই। এবার যারা প্রোক্যারিওট হচ্ছে দেখো সেলগুলো হচ্ছে স্মলার সাইজ হয়, যারা ইউক্যারিওট সেলের সাইজটা তুলনামূলকভাবে বড় হয়, এবং প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ক্রোমোজোম প্রেজেন্স থাকতে দেখতে পাই, কিন্তু যারা ইউক্যারিওট তাদের ক্ষেত্রে দেখো মোর দেন ওয়ান ক্রোমোজোম
ইজ প্রেজেন্ট, ঠিক আছে, মোর দেন ওয়ান ক্রোমোজোম তাদের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, তার পাশাপাশি দেখো মেমব্রেন বাউন্ড, ঠিক আছে, মেমব্রেন বাউন্ড অর্গানেল যারা প্রোক্রিয়েট তাদের ক্ষেত্রে থাকবে না, এদের ক্ষেত্রে মেমব্রেন বাউন্ড, মেমব্রেন হচ্ছে কি তোমার মানে সেল অর্গানেল থাকবে। এদের রাইবোজোম যেটা আছে কি 70s টাইপ প্রোক্রিয়েটিকের ক্ষেত্রে, এদের রাইবোজোম 80s টাইপস, ঠিক আছে। তো এইরকম ভাবে আরো অনেক পয়েন্ট রয়েছে যেগুলো আলোচনা করা যায়, বেসিক্যালি এই পয়েন্টগুলো তোমরা মনে রাখলেই চলবে, যে যেটা আমরা প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে আমরা মানে ডিফারেন্স করতে পারি বা পার্থক্য আমরা করতে পারি। এবার দেখো, এবার বলছে যে শেপ এন্ড সাইজ দ্য সেল ভ্যারাইজেস গ্রেটলি অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন ফাংশন, ঠিক আছে। সেলগুলো হচ্ছে কি তাদের কাজের উপরে এবং কোথায় প্রেজেন্স থাকছে তার উপর ভিত্তি করে সেলের শেপ এবং সাইজ কিন্তু ডিফার করে, ঠিক আছে। যেমন তোমরা জানো যে মাইকোপ্লাজমা ইজ দ্য স্মলেস্ট সেল অ্যান্ড লার্জেস্ট তোমার আইসোলেটেড সেল ইন দা তোমার হচ্ছে অস্ট্রিজিয়াম। তাহলে মাইকোপ্লাজমা গেলিসেপ্টিকাম হচ্ছে কি আমাদের স্মলেস্ট সেল হিসাবে পরিচিত, আর ওস্ট্রিচ মানে উট পাখির ডিম যেটা, সেটা হচ্ছে কি সবচেয়ে বড় সেল নামে পরিচিত, ঠিক আছে। এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে মাইকোপ্লাজমা ইজ দ্য স্মলেস্ট সেল অ্যান্ড লার্জেস্ট আইসোলেটেড সেল হচ্ছে নাম কি না ওস্ট্রিচ এগ, উট পাখির ডিম। আচ্ছা, দ্য শেপ অফ দ্য সেল মে বি তোমার হচ্ছে কিউবয়েড, কলামনার, পলিগোনাল বা থ্রেড লাইক ইরেগুলার স্ট্রাকচার হতে পারে, ঠিক আছে। তাহলে সেলের হচ্ছে কি শেপটা সেটা মানে ডিফার করছে বিভিন্ন ভাবে, ঠিক আছে। কোথাও আমরা দেখতে পাচ্ছি সেলটা কিউবের মতন দেখতে হয়, কোথায় কলামের মতো কলামনার দেখতে হয়, কোথায় পলিগোনাল হয়, কোথায় থ্রেড লাইক বা ইরেগুলার স্ট্রাকচার হতে পারে। চলো, এবার যদি আমরা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখি, যারা প্রোক্যারিওট, তো প্রোক্যারিওটিক সেল আর রিপ্রেজেন্ট বাই ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্লু গ্রিন এলগি এন্ড মাইকোপ্লাজমা এন্ড পিপিএলও, প্লিরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। তো সেক্ষেত্রে এরাই হচ্ছে তোমার প্রোক্যারিওটিক অর্গানিজমসটাকে রিপ্রেজেন্ট করে। কি কি বললাম, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, ব্লু গ্রিন এলগি, ঠিক আছে, পিপিএলও। দে মাল্টিপ্লাই রেপিডলি এন্ড ভ্যারাইজেস ইন দেয়ার ইন সাইজ গ্রেটলি, ঠিক আছে। তাহলে এই সমস্ত যে প্রোক্যারিওটিক সেলের নাম বলা হলো, এরা হচ্ছে কি মানে রেপিডলি মাল্টিপ্লাই করতে পারে বা খুব তাড়াতাড়ি করে এরা ডিভিশনে যেতে পারে। তো ব্যাকটেরিয়া সেল তার মধ্যে দেখো মেবি বেসিলাস হতে পারে, মানে বেসিলাস বলতে যারা রোড সেপেড হবে তাদেরকে আমরা বেসিলাস বলি। যদি স্ফেরিকেল হয়, ঠিক আছে, তাহলে তখন তাকে আমরা কোকাস বলি। কমা সেপেড যেমন ভিব্রিও, ঠিক আছে, বা তোমার স্পাইরাল হলে যেমন স্পাইরিলাম। ওকে, তাহলে এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে বেসিলাস হচ্ছে কি তোমার রোড সেপেড হয়, কোকাস হচ্ছে কি তোমার স্ফেরিকেল হয়, ভিব্রিও যেটা কমা সেপেড হয়, ঠিক আছে, আর যারা হচ্ছে কি তোমার স্পাইরিলাম তারা হচ্ছে কি তোমার স্পাইরাল সেপেড হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, all prokaryotic cell have cell wall surrounded the cell membrane except the mycoplasma, ঠিক আছে। শুধু মাইকোপ্লাজমার ক্ষেত্রে আমরা কোনো সেল ওয়াল থাকে না, ঠিক আছে। তো বাকি যারা প্রোক্যারিওট রয়েছে তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু দেখো তোমার তোমার হচ্ছে কি সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল আমরা দেখতে পাই। শুধুমাত্র তোমরা মনে রাখবে যে মাইকোপ্লাজমার ক্ষেত্রে এরা হচ্ছে কি এমন একটা অর্গানিজমস, এদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি থাকে না, কোনো সেল ওয়াল থাকে না। আর তার পাশাপাশি সেল মেমব্রেনের মাঝখানে তোমার কি থাকবে, জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, এবং সেই জেনেটিক ম্যাটেরিয়াল মাইকোপ্লাজমার ক্ষেত্রে নেকেড থাকবে যেহেতু সেল ওয়াল থাকছে না বলে। আচ্ছা, এবার তোমরা জানো যে ব্যাকটেরিয়ার মধ্যে তার ব্যাকটেরিয়াল যে তোমার হচ্ছে কি ক্রোমোজোম বা ব্যাকটেরিয়াল যে ডিএনএ থাকে, তাছাড়াও এক্সট্রা একটি ডিএনএ থাকে যেটাকে আমরা প্লাজমিড ডিএনএ বলি। ইন সাম ব্যাকটেরিয়া প্রোভাইডস সাম স্পেশাল ফিচার্স লাইক রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে। তাহলে এই যে প্লাজমিডের মধ্যে কিছু স্পেশাল ফিচার্স থাকে যার কারণে ওই ব্যাকটেরিয়াটা কি করতে পারে না, তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি দেখাতে পারে। চলো, এবার হচ্ছে কি দেখো, তোমার বলছে যে সেল অর্গানেল লাইক মাইটোকন্ড্রিয়া, গোলগি বডিজ আর অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস। কারণ আমরা সবাই জানি যে সেল যে তোমার হচ্ছে কি সেল অর্গানেল মানে মেমব্রেন বাউন্ডেড যে সেল অর্গানেল, সেগুলো সমস্ত প্রোক্যারিওটসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে কি আমরা বেসিক্যালি যারা প্রোক্যারিওটস তাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, তোমার হচ্ছে কি তোমার লাইসোজোম, ঠিক আছে, এই সমস্ত যতগুলো হচ্ছে কি সেল বাউন্ডেড তোমার হচ্ছে সেল অর্গানেল থাকে তারা থাকে না। শুধুমাত্র যারা আছে কি তোমার রাইবোজোমটা থাকে, কারণ রাইবোজোম হচ্ছে মেমব্রেনলেস, ঠিক আছে। A special differentiated cell membrane called the mesosome is the characteristics of the prokaryotes, ঠিক আছে। বিশেষ করে যারা তোমার ব্যাকটেরিয়া, এদের তোমরা জানো যে প্লাজমা মেমব্রেন ইনফোল্ডিং হয়ে গিয়ে এটা তোমার হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে, সেটাকে আমরা মেসোজোম বলি। তো এই মেসোজোমটা হচ্ছে প্রোক্যারিওটসের ক্ষেত্রে থাকতে পারে।
চলো এবার এই ব্যাকটেরিয়াকে যদি আমরা ডিফাইন মানে তোমার হচ্ছে ক্লাসিফাই করি, তো অ্যাকর্ডিং টু হচ্ছে কি তাদের মানে তোমার হচ্ছে কি সেলুয়াল, ঠিক আছে, বা এদের হচ্ছে পিগমেন্টেশনের উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করি। কি কি, একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে তোমরা জানো বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম, তিনি বেসিক্যালি তোমার হচ্ছে কি এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ডিফাইন করেছিলেন। তিনি ডিসকভার করেছিলেন একটা পিগমেন্ট, যেটাকে বলা হচ্ছে গ্রাম পিগমেন্ট বলা হয়, ঠিক আছে, এটাকে কি বলা হয়, গ্রামস পিগমেন্ট, গ্রামস পিগমেন্ট। এই পিগমেন্টের দুটো জিনিস ছিল তোমরা জানো, যে একটা হচ্ছে তোমার ক্রিস্টাল ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেট, আর ছিল হচ্ছে আয়োডিন। তো এই দুটোকে মিলে হচ্ছে কি গ্রামস পিগমেন্ট তৈরি হয়। এবং এই দুটো কালার যদি হয় আমরা দেখতে পাই কি কালার হয়, বেগুনি কালার, পার্পল কালার, ঠিক আছে। তো এই পার্পল কালারে যে সমস্ত ব্যাকটেরিয়া পজিটিভ মানে কালার দেখাবে, মানে পার্পল হলে তখন সেটা হয়ে যাবে গ্রাম পজিটিভ। আর যদি হচ্ছে কি পার্পল এই গ্রাম পিগমেন্টেড না হয়ে গিয়ে আর একটা স্টেন থাকে, সেই স্টেনের হচ্ছে কালারটা হচ্ছে কি তোমার পিঙ্ক বা রেড, তো সেই তোমার তার নাম হচ্ছে সেফ্রানিন, স্যাফ্রনিক, ঠিক আছে। এই এই কালার যদি নেয় তখন হয়ে যাবে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কি বলা, বুঝতে পারলে? তো সেই জন্য দেখো ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। তো যারা গ্রাম পজিটিভ রিমেইন গ্রাম স্টেন মানে পার্পল কালার নেবে, আর যারা গ্রাম নেগেটিভ তারা ডু নট দেখো টেক দ্য গ্রাম স্টেন, তারা কি কালার নেয়, এই স্যাফ্রনিনের কালার নেয়। তাহলে আমরা বলতে পারি এখানে যে এই গ্রাম পজিটিভ গুলো হচ্ছে কি পার্পল কালার নিচ্ছে, পার্পল, আর যারা গ্রাম নেগেটিভ এরা হচ্ছে কি তোমার রেড কিংবা পিঙ্ক কালার ধারণ করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। তো দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার সেল এ কেমিক্যালি কমপ্লেক্স সেল এনভেলপ ইজ প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়া সেলের বাইরে কিন্তু কেমিক্যালি কমপ্লেক্স কিন্তু সেলের এনভেলপ বা সেলের আবরণ আমরা দেখতে পাই, হুইচ কনসিস্ট অফ থ্রি লেয়ার্স, ঠিক আছে। এখানে তিনটে লেয়ার থাকে, কি কি লেয়ার থাকে না, আউটার মোস্ট ইজ গ্লাইকোকেলিক্স, মিডিল ওয়ান সেলুয়াল, এন্ড ইনার হচ্ছে ইনার মোস্ট, যেটাকে আমরা কি বলি সেল মেমব্রেন বলি। কি বললাম, বুঝতে পারলে? তাহলে একটা ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে যে বাইরের সবচেয়ে বাইরে থাকবে গ্লাইকোকেলিক্স, মাঝখানে থাকবে সেলুয়াল, তারপরে ইনার মোস্ট লেয়ার হচ্ছে সেল মেমব্রেন। ওকে, তাহলে ভেতর থেকে যদি আমরা বাইরের দিকে যাই ইনার মেমব্রেন, সেলুয়াল, তারপর গ্লাইকোকেলিক্স। বাইরে থেকে যদি আমরা দেখি প্রথমে থাকবে গ্লাইকোকেলিক্স, তারপর সেলুয়াল, তারপরে সেল মেমব্রেন। চলো এবার এই গ্লাইকোকেলিক্স কি জিনিস না, গ্লাইকোকেলিক্স মে বি এ লুজ সিট ইন সাম ব্যাকটেরিয়া কল দ্য স্লাইম লেয়ার, ঠিক আছে। তাহলে এই গ্লাইকোকেলিক্স হচ্ছে কি যখন যখন একটা লুজ সিট বা আবরণ তৈরি করে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাকে আমরা স্লাইম লেয়ার বলছি। হ্যাঁ, ইন সাম ব্যাকটেরিয়া গ্লাইকোকেলিক্স মে বি থিক অ্যান্ড রাফ, টাফ, তখন তার নাম হয়ে যাবে ক্যাপসুল। তাহলে দেখতেই পাচ্ছ যে এই গ্লাইকোকেলিক্সটা কিন্তু দুটো আকার ধারণ করছে, কখনো কখনো সেটা স্লাইম লেয়ার গঠন করছে, আবার কখনো কখনো সেটা ক্যাপসুল গঠন করছে। যখন স্লাইম লেয়ার তৈরি করে সেটা কি হয় না লুজ সিট তৈরি করছে, আর যখন সেটা ক্যাপসুল তৈরি করছে সেটা কি হচ্ছে না থিক এবং টাফ হয়ে যাচ্ছে, খুব রিজিড হয়ে যাচ্ছে। কি বললাম, বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? ঠিক আছে তো? শুনবে মন দিয়ে, হ্যাঁ? আমরা কিন্তু এটাকে ভালো করে রিভাইজ করে নিচ্ছি, ঠিক আছে, জিনিসগুলো ভালো করে শুনবে, কারণ খুব সংক্ষেপে কিন্তু আমরা পড়ছি, আমরা খুব ডিটেলসে পড়ছি না, যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোই আমরা দেখছি, ঠিক আছে। চলো এবারে দেখো প্লাজমা মেমব্রেন ইজ সেমি পারমিয়েবল। তোমরা সবাই জানো যে প্লাজমা মেমব্রেনের মধ্যে সমস্ত একটা সলিউশনের সমস্ত কিছু যেতে পারে না, ঠিক আছে। তো এই জন্য আমরা প্লাজমা মেমব্রেনকে কি বলি, সেমি পারমিয়েবল, বা অনেক সময় এটা সিলেক্টিভলি পারমিয়েবল আমরা বলে থাকি। হ্যাঁ, হেভিং মেসোজোম ইন দ্য ফর্ম অফ দ্য ভেসিকেলস, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই আমরা বলছি, ঠিক আছে। তো সেই ভেসিকেল তৈরি করতে পারে, টিবিউলস তৈরি করতে পারে, লেমেলি তৈরি করতে পারে। দে হেল্প ইন সেলুলার ফরমেশনস, ঠিক আছে, তারা সেলুলার ফরমেশনে এই প্লাজমা মেমব্রেনই সাহায্য করে, এবং তার পাশাপাশি ডিএনএ রেপ্লিকেশনেও সাহায্য করে, এবং দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউশন অফ দ্য ডটার সেলের ডিস্ট্রিবিউশনেও সাহায্য করে। আচ্ছা, যারা মোটাইল ব্যাকটেরিয়া মানে যারা মুভ করতে পারে তাদের ক্ষেত্রে আমরা স্পেশাল লোকোমোটারি অর্গান দেখতে পাই, যার নাম হচ্ছে ফ্লাজেলা, ঠিক আছে। তো এই ফ্লাজেলা হচ্ছে কি তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লোকোমোটারি অর্গান। তো এদের ক্ষেত্রে এই ফ্লাজেলা যেটা তৈরি হয় দেখো তিনটি উপাদান নিয়ে, একটা আছে তোমার ফিলামেন্ট, একটা হুক, একটা বেসাল বডি, ঠিক আছে। তাহলে ফ্লাজেলা তোমার কম্পোস্ট অফ দ্য থ্রি কম্পোনেন্ট, ওয়ান ইজ দ্য ফিলামেন্ট, সেকেন্ড ওয়ান ইজ দ্য হুক, অ্যান্ড থার্ড ইজ দ্য বেসাল বডি। চলো এবার এদের ক্ষেত্রে দেখো পিলি এবং ফিমরি বলে দুটো আদার্স হচ্ছে কি তোমার আউটগ্রোথ আমরা দেখতে পাই, ঠিক আছে।
যেটা হচ্ছে কি তোমার সেল সারফেস থেকে তৈরি হবে, যেগুলো কি করছে দেখো, এই পিলি এবং ফিমরি ব্যাকটেরিয়াকে কিসে সাহায্য করছে না কোনো জায়গায় অ্যাটাচ করতে সাহায্য করছে, ঠিক আছে, উইথ হোস্ট অ্যান্ড আদার সাবস্টেন্সেস। ঠিক আছে, কোনো হোস্টের উপর বসতে সাহায্য করছে বা কোনো সাবস্টেন্সের উপর বসতে এই পিলি কিংবা ফিমরি সাহায্য করে। এই এই পিলিটারও আরো কিছু স্পেশাল কাজ দেখা যায়, তোমরা সবাই জানো, পড়েছো, যে এই পিলি কি কাজ করে বলো দেখি। না বিশেষ করে যখন কনজুগেশন হয়, ঠিক আছে, যখন ডিউরিং কনজুগেশন, এই কনজুগেশনের সময় কি করে না এই পিলি বিশেষ করে কি করে সেক্স পিলি ধারণ করে, এবং সেক্স পিলি কি করছে না কনজুগেশন টিউব তৈরি করে, কনজুগেশন টিউব তৈরি করে। কনজুগেশন টিউবের মধ্য দিয়ে কি হয় তোমরা জানো, জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয়। তো সেই জন্য দেখো, তাহলে পিলি শুধুমাত্র যে হোস্ট কিংবা সাবস্টেন্সের উপরে অ্যাটাচমেন্টে সাহায্য করছে তা নয়, তার পাশাপাশি আমরা দেখতে পাই এই পিলি, হ্যাঁ, যখন হচ্ছে কি কনজুগেশন হয় তখন কনজুগেশন টিউব ফরমেশনে সাহায্য করে। এবার দেখো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যদি আমরা রাইবোজোম দেখি, অলরেডি আমি বলছিলাম, তো সেই রাইবোজোম হচ্ছে কি 70s টাইপসের হয় এবং সেটা দুটো সাবইউনিট নিয়ে গঠিত হয়, 50s এবং 30s। এবার এই রাইবোজোম গুলো তোমরা জানো, রাইবোজোম হচ্ছে কি সাইট অফ দ্য প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিসের সাইট হিসাবে কাজ করে। এবার রাইবোজোম অ্যাটাচ উইথ দ্য এমআরএনএ টু ফর্ম এ চেন দ্যাট কল দ্য পলিরাইবোজোমস। এইটা যদিও পরীক্ষায় তোমার এই টার্মটাও আমরা দেখতে পাই যে হোয়াট ইজ দ্য পলিরাইবোজোম। তাহলে পলিরাইবোজোম মিনস রাইবোজোম অ্যাটাচ উইথ দ্য এমআরএনএ টু ফর্ম এ চেন। ঠিক আছে, মাল্টিপল রাইবোজোম যখন একটা এমআরএনএ এর সঙ্গে অ্যাটাচড হয়ে যায় তখন তার নামটা হয়ে যাবে কি পলিজোম বা পলিরাইবোজোম। এটা পলিজোম হিসাবেও বলা হয়, কি বলা হয়, পলিজোম। তাহলে পলিজোম এবং পলিরাইবোজোম কিন্তু সেম জিনিস, মাথায় রাখবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি রিজার্ভড মেটেরিয়ালস in prokaryotic cell are present in the cytoplasm as cell inclusion bodies, which may be contains phosphate granules like glycogen granules। ঠিক আছে, তাহলে রিজার্ভ ফুড মেটেরিয়াল বেসিক্যালি কি হয় বলে দেখি, না রিজার্ভ ফুড মেটেরিয়াল যেগুলো বেসিক্যালি তাদের তোমার হচ্ছে কি আনফেভারেবল কন্ডিশনে নিউট্রিয়েন্ট প্রোভাইড করতে সাহায্য করে। তো সেই ব্যাকটেরিয়াদের মধ্যে দেখো রিজার্ভ মেটেরিয়াল হিসাবে আমরা দেখতে পাই তাদের সাইটোপ্লাজমে সেই রিজার্ভ মেটেরিয়াল থাকে কি হিসাবে থাকে, ইনক্লুশন বডিজ। এবং সেই ইনক্লুশন বডির মধ্যে হতে পারে ফসফেট বা গ্রানিউলস বা গ্লাইকোজেন গ্রানিউলস হিসাবে থাকবে। চলো এবার এদের ক্ষেত্রে বলছে গ্যাস ভেসিকলস আর ফাউন্ড ইন দ্য ব্লু গ্রিন এলগি অ্যান্ড পার্পল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে ভেকুলটা কিন্তু সবার ক্ষেত্রে থাকছে না। ভেকুলটা আমরা দেখতে পাচ্ছি যে যে কোথায় দেখা যাচ্ছে না, ভেকুলটা আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে কি ব্লু গ্রিন এলগি সহ পার্পল এবং গ্রিন ফটোসিনথেটিক যে সমস্ত ব্যাকটেরিয়া তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। চলো এবার হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি বলছে দেখো, না ইউক্যারিওটিক সেলের যদি আমরা দেখি, ইউক্যারিওটিক সেলস আর প্রেজেন্ট ইন প্রোটিস্টা, প্লান্টস, অ্যানিমেলস, ফাঙ্গি। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো যে ফাঙ্গি থেকে অ্যানিমেলিয়া প্লান্টি সবাই হচ্ছে ইউক্যারিওটস। তো সেক্ষেত্রে এবং প্রোটিস্টাও ইউক্যারিওটস। তো সেক্ষেত্রে হচ্ছে কি মনেরা বাদ দিয়ে বাকি যারা 5 কিংডমে রয়েছে তারা কিন্তু সবাই ইউক্যারিওট হিসাবে কাজ করে। এবার এদের ক্ষেত্রে যদি আমরা দেখি তবে বলছে সাইটোপ্লাজম ইজ ডিভাইডেড ইনটু তোমার কম্পার্টমেন্টস ডিউ টু প্রেজেন্স অফ দ্য মেমব্রেন বাউন্ডেড অর্গানেলস। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সাইটোপ্লাজমটা হচ্ছে কি তোমার বেসিক্যালি কি থাকবে না একটা মেমব্রেন বাউন্ডেড, তোমার হচ্ছে তার মধ্যে সেল অর্গানেল থাকবে, মানে কোষীয় অঙ্গাণু থাকবে, যেহেতু এরা ইউক্যারিওটস। এবং এদের ক্ষেত্রে দেখো অর্গানাইজড কন্ডিশনে নিউক্লিয়াস প্রেজেন্স থাকবে। জেনেটিক মেটেরিয়ালটা এদের ক্ষেত্রে তোমরা জানো যে ডিএনএ এর সঙ্গে হিস্টোন যে প্রোটিন যুক্ত হয়ে গিয়ে ক্রোমোজোম ফর্ম করে দেবে। তো সেক্ষেত্রে এদের ক্রোমোজোমাল তোমার হচ্ছে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি ইউক্যারিওটস এর ক্ষেত্রে। এবং ইউক্যারিওটস এর ক্ষেত্রে যারা বিশেষ করে যারা প্ল্যান্ট তাদের ক্ষেত্রে বা যারা তোমার হচ্ছে কি ফানজাই তাদের ক্ষেত্রে আমরা সেল ওয়াল দেখতে পাই। ঠিক আছে, তো সেল ওয়াল আমরা দেখতে পাবো, কিন্তু এনিম্যাল সেলের ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল দেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা প্লান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়ালের পাশাপাশি স্পেশালি প্লাস্টিড থাকবে এবং লার্জ সেন্ট্রাল ভেকুল থাকবে। কিন্তু এনিম্যাল সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেন্ট্রিওলস থাকছে, যেটা কিনা প্লান্ট সেলে থাকে না। ঠিক আছে, এই ডিফারেন্সটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় এই জায়গা থেকে কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা প্লান্ট সেলের স্ট্রাকচার আর এটা হচ্ছে তোমার এনিমেলের স্ট্রাকচার। কি করে বুঝলাম, তাহলে দেখো মরফোলজি দেখে যদি আমরা বুঝতে পারছি, দেখো এটা হেক্সাগোনাল, এটা হচ্ছে তোমার হেক্সাগোনাল স্ট্রাকচার। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছ তোমার এই এনিমেল সেলটা দেখো স্ফেরিক্যাল। ঠিক আছে, বা তোমার হচ্ছে ওভাল শেপের হচ্ছে, ওভাল বা স্ফেরিক্যাল হতে হচ্ছে। তাহলে এখান থেকে দেখেই কিন্তু আন্দাজে আমরা বুঝতে পারি। এছাড়া তোমরা তো বললে যে এখানে যে সেলুয়াল প্লাস্টিড এবং সেন্ট্রাল ভেকুয়াল এগুলোকে আমাদের দেখতে হবে। দেখো এটা হচ্ছে সেন্ট্রাল ভেকুয়াল,
তো এগুলো দেখলেই বুঝতে পেরে যাবো যে এটা প্লান্ট সেল। আর এনিম্যাল সেলের দেখো এখানে কোনো সেন্ট্রাল ভ্যাকুয়াল থাকবে না, এখানে প্লাস্টিড থাকবে না, সেল ওয়াল থাকবে না। ঠিক আছে, এগুলো দেখে আমরা প্লান্ট সেল এবং এনিম্যাল সেলকে ডিস্টিংগুইশ করতে পারি বা আমরা সেপারেটলি বুঝতে পারি। চলো এবার হচ্ছে কি একটা এনিম্যাল সেলের ক্ষেত্রে আমরা দেখছি। তো animal cell, দেখো cell membrane is composed of lipids that are arranged in the bilayer. The lipid component is mainly composed of দেখো ফসফো তোমার হচ্ছে গ্লিসারলস। ঠিক আছে, তাহলে একটা সেল মেমব্রেনের স্ট্রাকচার যদি আমরা দেখি কোনো অ্যানিমেল সেলের ক্ষেত্রে, তাহলে সেখানে দেখো লিপিড বাইলেয়ার গঠন করছে। সেই লিপিড কম্পোনেন্ট হচ্ছে কি মেনলি যে উপাদান নিয়ে গঠিত হয় তার নাম কি ফসফোগ্লিসারাইডস। ঠিক আছে, চলো পরবর্তীকালে দেখা গেল যে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট প্রোটিন ইজ অলসো ইন দ্য সেল মেমব্রেন। ঠিক আছে, প্রোটিনও কিন্তু এখানে সেল মেমব্রেনে থাকে। তো আমরা বেসিক্যালি বলতে পারি ইয়ে এনিম্যাল সেলের যে সেল মেমব্রেন, তো সেখানে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট এই তিনটি কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়। এবার ভালো করে লক্ষ্য করো যে মেমব্রেন প্রোটিন যেগুলো মেবি ইন্টিগ্রাল হতে পারে কিংবা স্পেরিক্যাল পেরিফেরাল হতে পারে, তাই না? মানে সেল মেমব্রেনে যে সমস্ত প্রোটিন থাকে তারা হয় ইন্টিগ্রাল কন্ডিশনে থাকতে পারে কিংবা মেমব্রেনের সারফেসে পেরিফেরাল কন্ডিশনে থাকতে পারে। তো ইন্টিগ্রাল প্রোটিন যেগুলো সেগুলো হচ্ছে কি দেখো বেসিক্যালি এদের তোমার কি করছে দেখো রিমেইন তোমার বুরিড ইন দা মেমব্রেন, মানে পুরো মেমব্রেনের মধ্যে ঢুকে বসে থাকে। আর যারা পেরিফেরাল তারা দেখো লাইস অন দা সারফেস। এবার আমরা বেসিক্যালি যত মতবাদ রয়েছে সেল মেমব্রেনের তার মধ্যে ফ্লুইড মোজাইক মডেল, যেটা 1972-তে সিনজার এবং নিকলসন মিলে করেছিলেন, এটাই আমরা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে এটাকেই আমরা পড়াশোনা করি। তো অ্যাকর্ডিং টু দিস থিওরি তোমরা জানো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে লিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিন গুলো জাস্ট হচ্ছে কি তোমার বার্চ অফ আইসের মতন হচ্ছে কি এখানে অবস্থান করে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি দেখো এই মেমব্রেনের ক্ষেত্রে আমরা ট্রান্সপোর্ট সিস্টেম দেখতে পাই। তো সেই ট্রান্সপোর্টটা বেসিক্যালি টু টাইপসের হয়, একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং একটা পেসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা তাকেই বলি যখন কোনো ট্রান্সপোর্টের জন্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এগেনস্ট কন্ডিশনে থাকে, এগেনস্ট মানে কম থেকে বেশির দিকে যাবে, তখন হচ্ছে কি দেখো এনার্জি খরচ খরচ করে তখন এই প্রসেসটা যখন হয় কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশন দিকে, এবং সেটাকে আমরা কি বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এবং এটা খুব র্যাপিড প্রসেস কারণ যেহেতু এখানে এনার্জি বার্ন হচ্ছে। আর পেসিভের ক্ষেত্রে কি হয় না, এখানে কোনো এনার্জি এক্সপেনশন আমরা দেখতে পাই না বা এনার্জি স্পেন্ড হয় না, এবং এখানে দেখো এলং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, দ্যাট মিনস হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে যাবে এবং এখানে খুব স্লো প্রসেসে হবে। ঠিক আছে, এই তিনটে পয়েন্ট তাহলে তোমরা যদি একসাথে যদি তোমার মনে রাখতে পারো তাহলে অ্যাক্টিভ পেসিভ ট্রান্সপোর্ট তোমরা বুঝতে মানে মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট র্যাপিড প্রসেসের মাধ্যমে এনার্জি খরচা করে যখন ট্রান্সপোর্ট হবে। আর পেসিভের ক্ষেত্রে হচ্ছে কি এলং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কম্পারেটিভলি স্লো প্রসেসের মাধ্যমে উইদাউট এনার্জি মানে খরচ করে যখন হচ্ছে কি কম বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশন থেকে যখন ট্রান্সপোর্ট হয় তখন তাকে আমরা পেসিভ ট্রান্সপোর্ট বলছি। বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। চলো এবার বলছে দেখো যে অসমোসিস। অসমোসিস ব্যাপারটা তোমরা সবাই পড়েছো, বহুবার পড়েছো। যে অসমোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি হায়ার কনসেন্ট্রেশন টু দা লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যখন হচ্ছে কি তোমার মুভ হয়। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি তোমার একটা সলিউশনের যেটা সলভেন্ট সেটা বেসিক্যালি এখানে অসমোসিসে আমরা আমরা দেখতে পাই কি মুভ করে। তো সেক্ষেত্রে সেলুয়াল যেটা প্রেজেন্স থাকবে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এবং ফাঙ্গির ক্ষেত্রে এবং এলগির ক্ষেত্রেও থাকে, যেহেতু এলগির ক্ষেত্রে বেসিক্যালি সেলুলোজ এবং তার পাশাপাশি গ্যালাক্টেন্স এন্ড মিনারেলস লাইক ক্যালসিয়াম কার্বনেট নিয়ে গঠিত হবে। আর প্ল্যান্টের ক্ষেত্রে কি থাকবে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, প্রোটিন নিয়ে থাকবে। আর যেটা প্রাইমারি এই এই যে দেখতে পাচ্ছ যেটা সেলুয়ালের প্রাইমারি যদি আমরা ফাংশন দেখি তাহলে ইয়ং প্ল্যান্টের ক্ষেত্রে এটা ক্যাপাবল টু গ্রোথ হুইচ ডেমিনাইজ দ্য ম্যাচিওর সেল। সেকেন্ডারি সেলুয়াল কি করে ফর্ম ইন দ্য ইনার সাইড অফ দ্য সেলুয়াল। চলো এবার হচ্ছে কি এখানে আমরা দেখতে পাই প্লান্ট সেলের ক্ষেত্রে দুটো তোমার হচ্ছে কি প্লান্ট সেলের মাঝখানে একটা তোমার হচ্ছে কানেক্টিভিটি থাকে, একটা পোর থাকে যে কানেক্টিভিটির জন্য যেটা তৈরি করে সেটাকে আমরা প্লাজমোডেসমাটা বলি, যেটা নেবারিং সেলের সঙ্গে প্রোটোপ্লাজমিক কানেকশন মেনটেন করে। আচ্ছা, তারপর দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এন্ডোপ্লাজমিক এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম বলতে হচ্ছে কি তোমরা জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি কমপ্লেক্স এবং লাইসোজোম উইথ ভ্যাকুয়ালস। ঠিক আছে, এই চারটি সেল অর্গানেল মিলে যে সিস্টেম তৈরি করে সেটাকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলি। ভিভিআই ভালো করে মনে রাখবে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমে কি কি হচ্ছে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এন্ডোমেমব্রেন সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে তোমার
বেসিক্যালি এন্ডোমেমব্রেন সিস্টেমে গোলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভেকুওলো প্রেজেন্স থাকছে। ঠিক আছে, ভেকুওলো প্রেজেন্স থাকছে। দেখো তাহলে ভেকুওলো কিন্তু এখানে প্রেজেন্স থাকছে। ওকে, ভ্যাকুওল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে গোলগি কমপ্লেক্স এবং লাইসোজোম, এই চারটা কম্পোনেন্ট নিয়ে তৈরি থাকছে। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, এতক্ষণ দেখা যাচ্ছে, হ্যাঁ এতক্ষণ দেখা হ্যাঁ, যাচ্ছিল মানে না। অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার ওয়াইফাই কানেকশনটা চলে গেল, ইলেকট্রিসিটি প্রবলেম, আমি জয়েন করে গেছি। ঠিক আছে, মোবাইল থেকে জয়েন করেছি। দেখো তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কে কে পড়ছে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি কমপ্লেক্স, লাইসোজোম এবং ভেকুওলস। ঠিক আছে, এই চারটি তোমার অর্গানেল মিলে এরা এন্ডোমেমব্রেন সিস্টেম তৈরি করছে। চলো এবার বলছে, প্রথমে আমরা দেখবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে কি টিউবুলার স্ট্রাকচার হয় এবং সাইটোপ্লাজমের মধ্যে স্প্ল্যাটার কন্ডিশনে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই এন্ডোপ্লাজম রেটিকুলামের দুটো ভাগ থাকে তোমরা জানো, যে এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, তাকে আমরা রাব এন্ডোপ্লাজম রেটিকুলাম বলি। ঠিক আছে, রাইবোজোম যেহেতু তার সারফেসে থাকছে বলে, এবং এই রাইবোজোম থাকার কারণে এই আরিয়া বেসিক্যালি দেখো প্রোটিন সিনথেসিস এবং সিক্রেশনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আরিয়ার ফাংশন কি করছে দেখো, প্রোটিন সিনথেসিস এবং সিক্রেশনে সাহায্য করছে। আর একটা রাইবোজোম থাকে, মানে এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকে, যার গায়ে কোনো রাইবোজোম থাকে না, তাকে আমরা স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম বলি। এটা বেসিক্যালি হচ্ছে কি তোমার কি কাজ করে না, লিপিড সিনথেসিস এবং স্টেরয়েডাল হরমোন বায়োসিনথেসিস সাহায্য করে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। চলো এবারে পরবর্তীকালে গোলগি অ্যাপারেটাস। গোলগি অ্যাপারেটাস প্রথম হচ্ছে কি যে ডিসকভার করলেন, তার নাম কেমিলো গোলগি, 1898-এ, নিয়ার দ্য নিউক্লিয়াস পজিশনে। এবং এটা বেসিক্যালি কি হয় না, কনসিস্ট অফ মেনি ফ্ল্যাট ডিস্ক শেপেড, থলির মতন দেখতে। এবং এখানে হচ্ছে কি আমরা সিস্টানিক গুলোও দেখতে পাই, প্যারালালি প্রেজেন্স থাকে। এবং এই গোলগি অ্যাপারেটাস গুলো ফাংশন করছে দেখো প্যাকেজিং অফ মেটেরিয়াল অ্যান্ড ইটস ট্রান্সলোকেশন। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। কি বললাম যে গোলগি অ্যাপারেটাস এরা ফাংশন করছে কি না, কোনো একটা মেটেরিয়ালকে প্যাকেজিং করতে এবং তাকে যাতে ট্রান্সপোর্টেশন ঠিকঠাক করে হয়, সেই ফাংশনটা কিন্তু গোলগি অ্যাপারেটাস পারফর্ম করছে। তো এখানে দেখো এই নাম্বার অফ প্রোটিন সিনথেসাইজড বাই দ্য রাইবোজোমস আর মডিফাইড ইন দ্য সিস্টানি অফ দ্য গোলগি অ্যাপারেটাস। আর কি কাজ করছে তোমরা জানো যে প্রোটিন সিনথেসিস করছে কি রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সিনথেসিস করার পরে সেই প্রোটিনটা দেখো এসে গোলগি অ্যাপারেটাসে আসছে। গোলগি অ্যাপারেটাস এসে কি করছে না, তাকে কি করছে না, মডিফাই করছে। আচ্ছা, গোলগি অ্যাপারেটাস ইজ দ্য সাইট ফর সিনথেসিস অফ দ্য গ্লাইকোপ্রোটিনস অ্যান্ড গ্লাইকোলিপিডস। ঠিক আছে, গোলগি অ্যাপারেটাসের আরো কি কাজ দেখা যায় না, এটা গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড সিনথেসিস করতে সাহায্য করে। ঠিক আছে, ভালো করে এই জায়গাটাও পড়ো। ঠিক আছে, ভালো করে পড়ো। নেক্সট দা, এবার হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের ক্ষেত্রে দেখো, লাইসোজোম হচ্ছে কি তোমার মেমব্রেন বাউন্ড ভেসিকুলার স্ট্রাকচার। ঠিক আছে, যেটা কিনা ফর্ম করছে দেখো প্রসেস অফ দ্য প্যাকেজিং ইন দ্য গোলগি অ্যাপারেটাস। এবং এই লাইসোজোমের মধ্যে দেখো হাইড্রোলাইটিক বিভিন্ন এনজাইম থাকে, যেমন লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেজেস। ঠিক আছে, তারপর দেখো বলছে অ্যাক্টিভ ইন দ্য অ্যাসিডিক পিএইচ। এই সমস্ত যে এনজাইম গুলো যারা হাইড্রোলাইটিক এনজাইম, এরা অ্যাসিডিক পিএইচ কন্ডিশনে তারা অ্যাক্টিভ হবে। দিস এনজাইমস আর ক্যাপাবল ফর ডাইজেস্টিং কার্বোহাইড্রেটস, প্রোটিন, লিপিড অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই সমস্ত এনজাইমের মধ্যে ক্যাপাবিলিটি থাকে যে এরা কি করতে পারে না, কার্বোহাইড্রেট সহ প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিডকে ডাইজেস্ট করে দিতে পারে। চলো নেক্সট হচ্ছে ভ্যাকুয়ালস। ভ্যাকুয়ালস হচ্ছে দেখো মেমব্রেন বাউন্ডেড একটা স্পেস, যেটা আছে সাইটোপ্লাজমের মধ্যে থাকে, এবং তার মধ্যে ওয়াটার থাকতে পারে, সেপ থাকতে পারে, কিংবা কোনো এক্সক্রেটারি প্রোডাক্ট থাকতে পারে। এবং এরা বেসিক্যালি সিঙ্গেল মেমব্রেন যুক্ত হচ্ছে কি তোমার একটা স্ট্রাকচার। হ্যাঁ বলো, কি বলছো বলো। আবার স্ক্রিন চলে গেছিল আসলে। ও, স্ক্রিন চলে গেছিল, এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দাঁড়াও, ঠিক আছে দেখো। এবার বলছে দেখো, এবার হচ্ছে কি তোমার তাহলে ভেকুয়ালের হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে এটা কন্ট্রাক্টাইল ভেকুয়াল হিসাবে কাজ করে, এবং কখনো কখনো এরা ফুড ভেকুয়াল হিসাবেও কাজ করে। চলো এবার হচ্ছে দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দেখো ডাবল মেমব্রেন, তোমার হচ্ছে কি আবরণযুক্ত একটা সেল অর্গানেল। এর মধ্যে আমরা দেখতে পাই যে ইনার মেমব্রেনটা ইনফোল্ডিং হয়ে গিয়ে সিস্টি তৈরি করে ইনওয়ার্স টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের দিকে। তো এখানে হচ্ছে কি তোমার ডিফারেন্ট ডিফারেন্ট এনজাইম আমরা দেখতে পাই, এবং সেই এনজাইম গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় প্রেজেন্স থাকছে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যারোবিক রেসপিরেশন যেহেতু হয়, ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা পাওয়ার হাউস বলি, কারণ এখানে এটিপি তৈরি হয় ডাইরেক্টলি। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে তার নিজস্ব ডিএনএ এবং আরএনএ প্রোটিন দেখা যায়। ঠিক আছে, এবং তোমার হচ্ছে কি এই জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস, সেমি
অটোনোমাস সেল অর্গানেল আমরা বলে থাকি, সেল অর্গানেল বলে থাকি। ঠিক আছে, শুধু মাইটোকন্ড্রিয়া নয়, এটা তোমরা জানো যে প্লাস্টিডকেও আমরা ক্লোরোপ্লাস্টকেও বলে থাকি। ঠিক আছে, চলো প্লাস্টিড আর ফাউন্ড ইন দ্য প্লান্ট সেল অ্যান্ড ইন ইউগ্লিনোইডস। প্লাস্টিড এবারে দেখো প্লান্ট সেলে দেখা যায় এবং ইউগ্লিনোইডস কে দেখা যায়। এবার প্লাস্টিডের তিনটে টাইপস আমরা বেসিক্যালি দেখতে পাই। একটা যে ক্লোরোপ্লাস্ট, একটা আছে তোমার ক্রোমোপ্লাস্ট, এটা লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট বেসিক্যালি কি হয় না, ক্লোরোফিল কন্টেন্ট করার পাশাপাশি এটা হচ্ছে ক্যারোটিনয়েডস গঠন করে। আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি এরা ক্যারোটিন সহ তোমার হচ্ছে কি জেন্থোফিলস এগুলো তোমার ধারণ করে বলে এরা কালারফুল হয়। আর লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস। কি হয় না, এটা কালারলেস, এটা রঙিন হয় না, এটা কালারলেস। এটা বেসিক্যালি ফুড স্টোরেজের জন্য, স্টোর ফুড করার জন্য হচ্ছে কি এই প্লাস্টিক তৈরি হয়। ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি তোমার রঙিন হওয়ার জন্য, পলিনেশন সহ তোমার হচ্ছে কি বাকি কাজকর্ম করার জন্য সাহায্য করে। আর ক্লোরোপ্লাস্ট তো বুঝতে পারছো ক্লোরোফিল টাকার জন্য ফটোসিনথেসিস করবে। ঠিক আছে, চলো এবার দেখতে পাচ্ছ এই জন্য যেটা আমি বললাম যে ক্লোরোপ্লাস্ট কন্টেইন ক্লোরোফিল দ্যাট ট্র্যাপ সোলার এনার্জি ফর ফটোসিনথেসিস। ক্রোমোপ্লাস্ট দেখো ইয়েলো, অরেঞ্জ, রেড কালার বিভিন্ন কালার দেখাচ্ছে এবং এই জন্য তারা পলিনেশনে সাহায্য করে। আর লিউকোপ্লাস্ট যারা, তারা খাদ্য তৈরি মানে সঞ্চয় করছে। সেই খাদ্য যদি হচ্ছে কি কার্বোহাইড্রেট যুক্ত হয় তখন তাকে আমরা এমাইলোপ্লাস্ট বলছি। যদি লিপিড বা অয়েল যুক্ত হয় তখন এলাইওপ্লাস্ট বলছি। যদি সেটা প্রোটিন যুক্ত হয় তখন এলিউরোপ্লাস্ট বলছি। ঠিক আছে, মানে অ্যাকর্ডিং টু হচ্ছে স্টোরেজ ফুড ম্যাটেরিয়াল, লিউকোপ্লাস্ট আর থ্রি টাইপস। যদি কার্বোহাইড্রেট হয় অ্যামাইলোপ্লাস্ট, অয়েল বা লিপিড হলে তখন এলাইওপ্লাস্ট, আর যদি প্রোটিন যুক্ত হয় তখন তাকে আমরা এলিউরোপ্লাস্ট আমরা বলছি। চলো এবার হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটাও কিন্তু ডাবল মেমব্রেন যুক্ত সেল অর্গানেল। এবং এখানে আমরা দেখতে পাই যে ইনার মেমব্রেনের মাঝখানে যে তরল থাকে তাকে আমরা স্ট্রোমা বলি। এই স্ট্রোমার মধ্যে তোমরা জানো থাইলাকয়েড মেমব্রেন গুলো থাকবে, যারা পরস্পর যুক্ত হয়ে গিয়ে থাইলাকয়েড গুলো গ্রানা তৈরি করে। ঠিক আছে, তো এই যে থাইলাকয়েডের ক্ষেত্রে আমরা এই যে প্লাস্টিডের ক্ষেত্রে স্ট্রোমা দেখলাম, এখানে তোমরা জানো লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন হয়। আর যেটা গ্রানা দেখলে সেখানে লাইট রিয়াকশন বা লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনটা হয়ে থাকে ফটোসিনথেসিসের ক্ষেত্রে। তো এখানে দেখো স্ট্রোমার মধ্যে আমরা আরো কি দেখতে পাই না, এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট সহ ডিএনএ থাকবে এবং সেই ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার কন্ডিশনে থাকবে। ঠিক আছে, এবং রাইবোজোমও নিজস্ব ক্ষেত্রে থাকবে। আর তো সেই জন্য হচ্ছে কি আমরা বলতে পারি যে এটাও কিন্তু সেমি অটোনোমাস কিন্তু সেল অর্গান হিসাবে পরিচিত। চলো ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা এইচএস রাইবোজোম টাইপস দেখতে পাই, সেটা আমরা আগেও বলেছি। এবং সেটা বেসিক্যালি দুটো সাবইউনিট থাকে, 60s 40s। ঠিক আছে, এটা সবাই তোমরা জানো। আচ্ছা, সেন্ট্রোজোমটা বেসিক্যালি হচ্ছে কি তোমার অ্যানিমেল সেলে থাকবে, প্লান্ট সেলের ক্ষেত্রে থাকে না। সেন্ট্রোজোম বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হয়। এবং এখানে আমরা দেখতে পাই কি প্রত্যেকটা সেন্ট্রিওল ক্ষেত্রে দেখো 9টা ফাইবার্স অফ টিবিল প্রোটিন নিয়ে গঠিত হবে। এবং সেন্ট্রাল পার্টে কি থাকবে, সেন্ট্রিওল সিস কল্ড দ্য হাব। সেন্টারে যে সেন্ট্রাল পার্টটা থাকবে তাকে হাব বলি আমরা। এবং পেরিফেরাল যে সমস্ত ফাইবার্স থাকবে সেগুলোকে আমরা স্পোক বলি। চলো এবার হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ক্ষেত্রে তোমরা জানো যে নিউক্লিয়াস গুলো হচ্ছে কি ইউক্যারিওটিকের ক্ষেত্রে মানে তোমার হচ্ছে কি হয় না, এরা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে অর্গানাইজড হয় বা তোমার হচ্ছে কি বলতে পারো যে ডিফাইন হয়। এবং এর মধ্যে আমরা ক্রোমাটিন ফাইবার দেখতে পাই, সেটা পরবর্তীকালে তোমরা জানো ক্রোমোজোম ফর্ম করে। আচ্ছা, আউটার মেমব্রেন যেটা আছে নিউক্লিয়াসের সঙ্গে কে যুক্ত থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং কখনো কখনো রাইবোজোমও যুক্ত থাকতে পারে। আচ্ছা, ক্রোমাটিন মেটেরিয়াল যেটাকে আমরা বলছিলাম, সেই ক্রোমাটিন মেটেরিয়াল যখন ক্রোমোজোমটা যখন সেল ডিভিশনে যায়, তো তখন দেখো ইচ কনসিস্ট অফ ডিএনএ এন্ড হিস্টোন প্রোটিনস। ঠিক আছে, তো এই ডিএনএ এবং হিস্টোন প্রোটিন নিয়ে কি তৈরি করে তোমরা জানো, ক্রোমোজোম তৈরি করে। ইচ ক্রোমোজোম হেজ দ্য প্রাইমারি কনস্ট্রিকশন ওর দ্য সেন্ট্রোমিয়ার, মানে যেখানে হচ্ছে কি সেন্ট্রোমিয়ার থাকবে তাকে আমরা প্রাইমারি কনস্ট্রিকশন বলছি। এবং অন দ্য সাইড অফ দ্য হুইচ ডিস্ক সেপারেট কাইনেটোকর আর প্রেজেন্স। তো অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার আমরা ক্রোমোজোমকে 4টি ভাগে ভাগ করতে পারছি। তোমরা জানো যে এইটা প্রথমটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক, এটা সাবমেটাসেন্ট্রিক, এটা হচ্ছে কি তোমার তোমার একটা হচ্ছে কি তোমার টেলোসেন্ট্রিক, এবং এটা অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে, তো যাই হোক, এবার হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো যে এখানে এই যে সেন্ট্রোমিয়ার যে জায়গাটা থাকছে যে খাঁজটাকে আমরা প্রাইমারি কনস্ট্রিকশন বলছি। আর যেখানে এই যে দেখতে পাচ্ছ যেখানে স্যাটেলাইট মানে ক্রোমোজোমটা থাকছে বা টেলোমিয়ার থাকছে, এই জায়গাটা একটা খাঁজ থাকে, সেটাকে আমরা সেকেন্ডারি কনস্ট্রিকশন বলছি। এবং সেকেন্ডারি কনস্ট্রিকশনে এই জায়গাটাতে কি থাকে না, নিউক্লিয়াস অবস্থান করে, তখন এই রিজিয়নটাকে আমরা নোর বলি, নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন হিসাবে আমরা বলে থাকি। চলো এবার দেখো, এবার হচ্ছে কি তাহলে আপাতত হচ্ছে কি যে পোর্শন গুলো আপনাদের ছিল আমরা কিন্তু শেষ করে ফেলেছি। ঠিক আছে, তোমার হচ্ছে কি যেটা আমরা শুরু করেছিলাম যে তোমার হচ্ছে কি সেল তোমার এবং তাদের স্ট্রাকচার ফাংশন। তাহলে আপাতত হচ্ছে কি এই জিনিসগুলো মনে রাখলেই সেল এবং স্ট্রাকচার ফাংশন থেকে
আমরা কোশ্চেন অ্যান্সার গুলো পেরে যাবো। ঠিক আছে, অনেক তথ্য কিন্তু আমি বললাম। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে মন দিয়ে পড়তে হবে। এই জিনিসগুলো আমাদেরকে মন দিয়ে পড়লে তখন আমরা পেরে যাবো। বুঝা গেছে? হ্যাঁ চলো স্যার। এবার চলো এবার এতটাই মক থাক। টেস্ট গুলো দিতে পারবো। আসলে আমার পরীক্ষা চলছিল বলে এতদিন পারিনি। এবার আমার শেষ হয়েছে, তো এবার আমি মক টেস্ট গুলো দিতে পারবো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, রবিবার আমি তাহলে এখান থেকে মক টেস্ট দিয়ে দেবো, সেল স্ট্রাকচার এন্ড ফাংশন থেকে মক টেস্ট দিয়ে দেবো, মক টেস্ট গুলো সাবমিট করবো। ওকে।